মিস্টিক্যাল বাংলায় আজকের আলোচনায় আপনাদের স্বাগত। আমরা জানি ভারতীয় আর্য ভাষার বিবর্তনের ইতিহাসে মধ্য ভারতীয় আর্য ভাষা একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। প্রাচীন সংস্কৃত থেকে পালি, প্রাকৃত, অপভ্রংশ হয়ে আধুনিক ভারতীয় আর্য ভাষার জন্ম। এই দীর্ঘ যাত্রাপথে ভাষা ধীরে ধীরে হয়ে উঠেছে আরও সহজ, আরও ব্যবহারিক। বিশেষ করে রূপতাত্ত্বিক স্তরে বেশ কিছু মৌলিক পরিবর্তন চোখে পড়ে, যেগুলো একদিকে ব্যাকরণের জটিলতা হ্রাস করেছে, অন্যদিকে আধুনিক ভাষার ভিত গড়ে তুলেছে। আজকের প্রথম পর্বে আমি তুলে ধরব সেই 10টি রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যের মধ্যে 5টি প্রধান বৈশিষ্ট্য: দ্বিবচনের বিলুপ্তি, লিঙ্গবিধির সরলীকরণ, ধাতুরূপে আত্মনেপদের লোপ, শব্দরূপ ও ধাতুরূপের সরলতা ও সাদৃশ্য নীতির প্রয়োগ, 10টি গণের মধ্যে একমাত্র হ্লাদি গণের টিকে থাকা। প্রতিটি বৈশিষ্ট্য উদাহরণ ও তুলনার মাধ্যমে বিশ্লেষণ করব, যাতে ডাব্লিউবিসিএস ও ইউপিএসসি অপশনাল বেঙ্গলির প্রস্তুতিতে বিষয়গুলো পরিষ্কারভাবে আপনাদের কাছে মনে রাখা যায়। তাহলে চলুন শুরু করি আজকের আলোচনা। মধ্য ভারতীয় আর্য ভাষায় দ্বিবচনের বিলুপ্তি, এটি হচ্ছে আজকের প্রথম বিষয়। এটি হলো মধ্য ভারতীয় আর্য ভাষার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যের মধ্যে প্রথম বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্যটি কি? মধ্য ভারতীয় আর্য ভাষায় দ্বিবচনের বিলুপ্তি। ভারতীয় আর্য ভাষার বিবর্তনের ইতিহাসে দ্বিবচনের বিলুপ্তি একটি গুরুত্বপূর্ণ ভাষাতাত্ত্বিক পরিবর্তন। প্রাচীন ভারতীয় আর্য ভাষা, যেটি বৈদিক ও ক্লাসিক্যাল সংস্কৃত, তাতে ব্যাকরণে একবচন, দ্বিবচন এবং বহুবচন এই 3টি বচন প্রচলিত ছিল। ঠিক আছে, কি কি না সিঙ্গুলার, ডুয়াল এবং প্লুরাল, এই 3টি বচন প্রাচীন ভারতীয় আর্য ভাষায় প্রচলিত ছিল। দ্বিবচন ব্যবহৃত হতো শুধুমাত্র দুটি ব্যক্তি, বস্তু বা প্রাণীর ক্ষেত্রে। যখনই 2-এর বেশি 3 হয়ে যেত, তখন প্রাচীন ভারতীয় আর্য ভাষায় বহুবচন ব্যবহৃত হতো। উদাহরণ দিলে বিষয়টা পরিষ্কার হবে। যেমন রাম, এর মধ্যে কি বোঝা যায়? যে একজন রাম। এরপর দ্বিবচনে কি হচ্ছে? রামো, রামো, এটি হচ্ছে দুজন রাম। এটি একজন বোঝাচ্ছে, এখানে দুজন বোঝাচ্ছে। আর রামা হচ্ছে বহুবচনের রূপ, এতে 2-এর বেশি বোঝানো হচ্ছে। ঠিক আছে, এখন মধ্য ভারতীয় আর্য ভাষায় এর পরিবর্তন হচ্ছে। কি হচ্ছে? প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে মধ্য ভারতীয় আর্য ভাষায়, সেগুলি কোনগুলি? না পালি, প্রাকৃত, অপভ্রংশ। এর পরিবর্তনের সময় এই ব্যাকরণগত জটিলতা সরল হতে শুরু করে। কেন সরল হয়েছিল? এর মূল কারণ ছিল ভাষার সরলীকরণ এবং অর্থের স্পষ্টতা। ধীরে ধীরে মানুষ যখন দুটি বস্তুর কথা বলতে শুরু করল, তখন দ্বিবচনের জটিল রূপটি ব্যবহার না করে বহুবচনের সাধারণ রূপটি ব্যবহার করতে শুরু করল। সময়ের সঙ্গে সঙ্গে এই অভ্যাসটি স্থায়ী হয়ে যায় এবং দ্বিবচন অপ্রচলিত হয়ে বিলুপ্ত হয়ে যায়। বোঝা গেল যে কি কারণে পরিবর্তন হয়েছিল। এখানে তার সংক্ষিপ্ত 3টি রূপ আছে, যেটি আমি বিস্তৃতভাবে বললাম, যে ভাষার সরলীকরণ, দ্বিবচনের জটিলতাকে কমানো এবং বহুবচনকে প্রচলন করা, যাতে ভাষা সহজেই ব্যবহার করা যায়। এই পরিবর্তনের ফলে মধ্য ভারতীয় আর্য ভাষার প্রধানত 2টি বচন অবশিষ্ট রইল। এক বচন, যা দিয়ে একটিমাত্র ব্যক্তি বা বস্তুকে বোঝাতো, এবং বহুবচন, যা দিয়ে একের অধিক ব্যক্তি বা বস্তুকে বোঝানো হতো। উদাহরণ দিলে বিষয়টা পরিষ্কার হবে। যেমন পূজা। পূজা, এর থেকে কি হচ্ছে? মধ্য ভারতীয় আর্য ভাষায় পূজাতে পরিণত হচ্ছে। প্রাচীন ভারতীয় আর্য ভাষায় পূজা হচ্ছে এক বচন। এক বচন মানে একটি পূজা। এরপরে দ্বিবচনে কি হচ্ছে? পূজে, এটি হচ্ছে দ্বিবচন মানে দুটি পূজা। বহুবচনে কি হয়ে যাচ্ছে? পূজা মানে 2-এর বেশি, এটি হচ্ছে অনেক পূজা। এটি হচ্ছে প্রাচীন ভারতীয় আর্য ভাষায় এই রূপটা হচ্ছে।
মধ্য ভারতীয় আর্য ভাষায় কি হচ্ছে, পূজা থেকে একদম পূজা বা পূজানীতে পরিণত হচ্ছে। পূজা শব্দ একটি মধ্য ভারতীয় আর্য ভাষায় একটি পূজা, আর পূজে হচ্ছে এর বহুবচন রূপ। একইভাবে এখানে দেখো সংস্কৃত নদী, এটি একবচনে হচ্ছে, দ্বিবচনে হচ্ছে নদ্য, অর্থাৎ দুটো নদী। বহুবচনে কি হচ্ছে, নদ্য, অর্থাৎ অনেক নদী। প্রাকৃত বা মধ্য ভারতীয় আর্য ভাষায় কি হচ্ছে, নই মানে নদী, এর থেকে পরিবর্তিত হচ্ছে নৈয় বা নৈও, অর্থাৎ দ্বিবচনের রূপটি নেই। বোঝা গেল? তাহলে কি ঘটছে এর ফলে? না, এই উদাহরণ থেকে স্পষ্ট যে দ্বিবচনে নদ্য এর ব্যবহার সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছে, এবং দুটি নদীর ক্ষেত্রেও বহুবচন নৈয় বা নৈও ব্যবহৃত হচ্ছে। দ্বিবচনের লুপ্ত হচ্ছে এবং বহুবচন ব্যবহৃত দুই বা ততোধিক বোঝাতে ব্যবহার হচ্ছে। এটি হচ্ছে মধ্য ভারতীয় আর্য ভাষার একটি বড় বৈশিষ্ট্য। তাই সামগ্রিকভাবে বলা যায় এই আলোচনাটাকে যে মধ্য ভারতীয় আর্য ভাষায় দ্বিবচনের বিলুপ্তি ঘটেছে। আশা করি বুঝতে পেরেছেন। এরপর চলুন যাই আমরা পরবর্তী বৈশিষ্ট্যটি জানতে। মধ্য ভারতীয় আর্য ভাষার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যের দ্বিতীয় বৈশিষ্ট্যটি হচ্ছে মধ্য ভারতীয় আর্য ভাষায় লিঙ্গ এবং বিধির সরলীকরণ। লিঙ্গ এবং বিধির সরলীকরণ। না, প্রাচীন ভারতীয় আর্য ভাষায় যেমন সংস্কৃত, বিশেষ করে প্রথমা ও দ্বিতীয়া বিভক্তি কি বলছে, আমি আবার বলছি যে প্রথমা ও দ্বিতীয়া বিভক্তির বহুবচনে। এখন প্রশ্ন আসে যে বিভক্তি কি? বিভক্তি হলো সেই সব প্রত্যয় বা চিহ্ন যা শব্দের শেষে যুক্ত হয়ে বাক্যস্থিত অন্য পদের সঙ্গে তার সম্পর্ককে স্থাপন করে। এর মাধ্যমে বোঝা যায়, কার মাধ্যমে? না, বিভক্তির মাধ্যমে বোঝা যায় যে কোনো শব্দ বাক্যে কর্তা যে কাজ করে, কর্ম যার উপর কাজ করে, করণ যা দিয়ে কাজ করা হয় ইত্যাদি হিসেবে ব্যবহৃত হচ্ছে কিনা। অর্থাৎ এর মাধ্যমে কর্তা, কর্ম এবং করণকে বোঝানো যায়। সংস্কৃত ব্যাকরণে মোট 8টি বিভক্তি আছে। এখন আমাদের জানা প্রয়োজন এই মুহূর্তে আলোচনার প্রসঙ্গে প্রথমা বিভক্তি আর দ্বিতীয়া বিভক্তি। তাহলে প্রথমা বিভক্তি কি? না, এটি বাক্যের কর্তাকে বোঝাতে ব্যবহৃত হয়। প্রথমা বিভক্তি কি বলছে? যেটি কর্তাকে বোঝাতে ব্যবহৃত হয়। যেমন রাম যাচ্ছে, এখানে রাম কর্তা, তাই এটি প্রথমা বিভক্তি। এরপরে আমাদের আসে দ্বিতীয়া বিভক্তি, এটি বাক্যের কর্ম বোঝাতে ব্যবহৃত হয়। দ্বিতীয়া বিভক্তি কি? দ্বিতীয়া বিভক্তি কি? কর্ম বোঝাতে ব্যবহার করা হয়। এটি বাক্যের কর্ম বোঝাতে ব্যবহৃত হয়। যেমন রাম রাবণকে মারল, এখানে রাবণ হলো কর্ম, তাই এটি দ্বিতীয়া বিভক্তি। বোঝা গেল? তাহলে প্রথমা দিয়ে কর্তা বোঝাচ্ছে, দ্বিতীয়া দিয়ে কর্ম বোঝানো হচ্ছে। যে আলোচনা আমি কি বললাম যে প্রথমা ও দ্বিতীয় বিভক্তির বহু বচনে। এখন বচন কি? বচন হলো এমন একটি ব্যাকরণগত ধারণা যা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সংখ্যাকে বোঝায়। যেমন এক বচনে একটি সংখ্যা, দ্বিবচনে দুটি সংখ্যা, বহু বচনে দুইয়ের বেশি সংখ্যা। এখানে মনে রাখা দরকার দ্বিবচন তত্ত্বটি এই মুহূর্তে আমাদের আধুনিক ভাষাগুলোতে নেই। তাহলে আমরা শুরু করেছিলাম কোন প্রসঙ্গ নিয়ে? না, প্রথমা ও দ্বিতীয়ার বহুবচনের অর্থ কি? প্রথমা ও দ্বিতীয়ার বহুবচনে বলতে বোঝায় যখন কোনো শব্দকে কর্তা বা কর্ম হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং তার সংখ্যা দুইয়ের বেশি, অর্থাৎ কর্মের সংখ্যাও দুইয়ের বেশি হবে, কর্তার সংখ্যাও দুইয়ের বেশি হবে, তখন বলা হচ্ছে যে প্রথমা ও দ্বিতীয়ার বহুবচন। উদাহরণ দিলে বিষয়টা পরিষ্কার হবে। একটি উদাহরণ, এখানে জায়গা নেই, যেমন একটি উদাহরণ দিচ্ছি, বালক
ফলানি খাদতি। এখানে ফলানিটি কি? ফলানি হচ্ছে কর্ম এবং এটি সংখ্যায় 2-এর বেশি, তাই এটি দ্বিতীয়ার বহুবচন হচ্ছে। আমরা কি জানলাম যে কর্ম যেখানে প্রকাশিত হবে তা হবে দ্বিতীয়া, আর তাই ফলানি শব্দটি যেহেতু বহুবচন ব্যবহৃত হচ্ছে তাই এটি দ্বিতীয়ার বহুবচন হচ্ছে। আবার দেখো আরেকটি যদি আমি বাক্য নিই যে বালকা, বালকা অচ্যন্তে, আচ্যন্তে হবে, আচ্যন্তে মানে কি? ছেলেরা আসছে। এখানে বালকা এই পদটি কি হচ্ছে? এটি কর্তা। তাহলে এটি কি? আবার 2-এর বেশি, তাই এটি প্রথমার বহুবচন হচ্ছে। তাহলে আমি শুরুতে কি বললাম যে প্রথমা ও দ্বিতীয়া বোঝাতে কর্তা এবং কর্ম ব্যবহার হয়। যেহেতু বালক হচ্ছে কর্তা, এখানে বালক আর তার একটি রূপ, তাই এটি হয়ে যাচ্ছে প্রথমার বহুবচনের রূপ। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছ। তাহলে আমরা আবার মূল আলোচনায় ফিরে যাই যে শুরুটা কি করেছিলাম। শুরুটাও করেছিলাম যে প্রাচীন ভারতীয় আর্য ভাষায় বিশেষ করে প্রথমা ও দ্বিতীয়ার বিভক্তির বহুবচনে পুংলিঙ্গ, যেটিকে বলা হয় ইংরেজিতে ম্যাসকুলাইন, ক্লিবলিঙ্গ যেটিকে বলা হয় নিউটার, এবং স্ত্রীলিঙ্গ যেটিকে বলা হয় ফেমিনাইন, এগুলোতে কি হয় না শব্দের রূপের মধ্যে স্পষ্ট পার্থক্য ছিল। অর্থাৎ পুংলিঙ্গ, ক্লিবলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গের মধ্যে যথেষ্ট পার্থক্য ছিল। এই পার্থক্য বজায় থাকতো শব্দের শেষের বিভক্তি প্রত্যয়গুলোর মাধ্যমে। এখন তাহলে বিভক্তি বুঝলাম, তাহলে যেহেতু আলোচনা ক্রমে এলো প্রত্যয়, প্রত্যয় তাহলে কি? দেখুন, যদি আমাদের বিষয়টা ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু এগুলো কোনো মতে আমরা বুঝতে পারবো না। তাই পুরনো যেগুলো পড়ে আছেন সেইগুলোকে আমি জাস্ট অল্প করে মনে করিয়ে দিচ্ছি, যাতে আপনাদের বিষয়গুলো বুঝতে আরও সহজ এবং সাবলীল হয়। এখন আলোচনা প্রসঙ্গে এলো প্রত্যয়। তাহলে প্রত্যয় কি? প্রত্যয় হলো এক ধরনের শব্দাংশ যা কোনো শব্দের শেষে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে অথবা শব্দের রূপের পরিবর্তন ঘটায়। এগুলো স্বাধীন শব্দ নয়, তাই এটি নিজে একা একা ব্যবহৃত হতে পারে না। প্রত্যয়ের কাজ অনেকটা ইংরাজি সাফিক্সের মতো। যেমন পড় একটি ধাতু, এর সাথে অপ্রত্যয় যোগ হয়ে তৈরি হচ্ছে পড়া। এরপর যেমন একটা উদাহরণ নিই, সমাজ, এটি একটি বিশেষ্য পদ, এর সাথে ইক প্রত্যয় যোগ হচ্ছে, তৈরি হচ্ছে সামাজিক, হয়ে গেল বিশেষণ পদ। তাই প্রত্যয় কি তা সহজভাবে বলতে গেলে বলতে হয় প্রত্যয় হলো সেই অংশ যা শব্দের পেছনে বসে তার অর্থ বা ব্যাকরণগত প্রকৃতি পরিবর্তন করে। বোঝা গেল? তাহলে চলুন আবার ফিরে যাই পুরনো আলোচনাটিতে। একদম শুরুতে যাই আবার, যে প্রাচীন ভারতীয় আর্য ভাষায় বিশেষ করে প্রথমা ও দ্বিতীয়া বিভক্তির বহুবচনে পুংলিঙ্গ, ক্লিবলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ শব্দের রূপের মধ্যে স্পষ্ট পার্থক্য ছিল। এই পার্থক্য বজায় থাকতো শব্দের শেষের বিভক্তি প্রত্যয়গুলোর মাধ্যমে। কিন্তু মধ্য ভারতীয় আর্য ভাষায় যেমন পালি প্রাকৃততে ভাষার একটি প্রধান প্রবণতা ছিল শব্দের সরলীকরণ করা। এর অন্যতম কারণ হলো শব্দের শেষে অবস্থিত ব্যঞ্জন বর্ণের লোপ, যেটিকে ইংরাজিতে বলা হয় এলিশন অফ ফাইনাল কনসোনেন্ট। অর্থাৎ শব্দের শেষে যে ব্যঞ্জন ধ্বনিগুলো ছিল সেগুলো উচ্চারণের সুবিধার্থে ধীরে ধীরে লোপ পেয়ে যায়। এই পরিবর্তনের ফলে বিভিন্ন লিঙ্গের শব্দের শেষাংশে রূপগুলো একই রকম হয়ে যায়। যেমন উদাহরণ দিলে হয় যে ফল, এটি একটি ক্লিবলিঙ্গ, এটি একটি সংস্কৃত শব্দ। এর প্রথমা ও দ্বিতীয়ার বহুবচনের রূপ কি? ফলানি। এখানে কি ঘটছে না, এই যে ফলানি, ফল যুক্ত আনি, এই আনি প্রত্যয়টি ক্লিবলিঙ্গ বহুবচনের নির্দিষ্ট একটি রূপ। এটি একটি ক্লিবলিঙ্গের নির্দিষ্ট রূপ, আনি। মধ্য ভারতীয় আর্য ভাষায় কি ঘটছে? মধ্য ভারতীয় আর্য ভাষায় কি হচ্ছে না, এখানে যে আনিটা রয়েছে সংস্কৃত ভাষাতে,
যে ক্লিবলিঙ্গ চিহ্নটি রয়েছে সেই প্রত্যয়ের আনির নি, এই নিটি লোপ পেয়ে যায়, ফলে শব্দটি দাঁড়ায় ফলাতে। এটা ফল হবে, তাই শব্দটি দাঁড়াচ্ছে ফলাতে। বোঝা গেল? সেই রকম প্রাচীন ভারতীয় আর্য ভাষায় একটি শব্দ হচ্ছে নর। এটি একটি হচ্ছে পুংলিঙ্গ শব্দ। এর দ্বিতীয়ার বহুবচনের রূপ হচ্ছে নরান। ঠিক আছে, কি বললাম? যে প্রাচীন ভারতীয় আর্য ভাষার একটি শব্দ নিচ্ছি নর, এটি পুংলিঙ্গ একটি শব্দ। এর দ্বিতীয়ার বহুবচনের রূপ কি? নরান। ঠিক এই নটি, এই ন প্রত্যয়টি পুংলিঙ্গ দ্বিতীয়ার বহুবচনের একটি নির্দিষ্ট রূপ। এটি মধ্য ভারতীয় আর্য ভাষায় এই ন ব্যঞ্জন ধ্বনিটি লোপ পেয়ে যায়, ফলে শব্দটি দাঁড়ায় নরা। নরা শব্দের অর্থ হচ্ছে অনেকগুলো মানুষ, অর্থাৎ নরান থেকে ব্যঞ্জন বর্ণ ন লুপ্ত হচ্ছে। এই উদাহরণগুলো থেকে স্পষ্ট যে শব্দের শেষে ব্যঞ্জনের লোপের কারণে পুংলিঙ্গ নরান, যার বহুবচন রূপ নরা, এবং ক্লিবলিঙ্গ ফলানি, যার বহুবচন রূপ ফলা, এই দুটি শব্দের শেষাংশ আ দিয়ে শেষ হচ্ছে। এর ফলে প্রথমা ও দ্বিতীয়া বিভক্তির বহুবচনে পুংলিঙ্গ ও ক্লিবলিঙ্গ শব্দের মধ্যেকার সুস্পষ্ট পার্থক্যটি বিলুপ্ত হয়ে যায়। বোঝা গেল? এই পর্যন্ত আশা করি একদম পরিষ্কার হয়েছে। তাহলে বলা যায় যে ফলাফল কি হচ্ছে? শব্দের শেষে ব্যঞ্জন বর্ণের লোপের কারণ হচ্ছে, ফলে পুংলিঙ্গ ও ক্লিবলিঙ্গের বহুবচনের ভেদ বিলুপ্ত হয়ে যাচ্ছে। তাহলে চলুন এরপর আমরা তৃতীয় বৈশিষ্ট্যটি জানার চেষ্টা করি। মধ্য ভারতীয় আর্য ভাষার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যের মধ্যে তৃতীয় বৈশিষ্ট্যটি হচ্ছে মধ্য ভারতীয় আর্য ভাষার আত্মনেপদের লোপ। প্রাচীন ভারতীয় আর্য ভাষায়, বিশেষত সংস্কৃতে, ক্রিয়াপদের দুটি রূপ ছিল। একটি হচ্ছে পরমস্মৈ পদ, আর একটা হচ্ছে আত্মনেপদ। পরমস্মৈ পদ কাকে বলে? পরমস্মৈ পদ রূপটি তখন ব্যবহৃত হতো যখন কোনো কাজের ফল অন্য কারোর উপর নির্ভর করত। যেমন, সে রান্না করছে, তার দ্বারা রান্নার কাজটা হচ্ছে, কিন্তু তার ফল অন্য কেউ ভোগ করবে। সেক্ষেত্রে পদটি পরমস্মৈপদ পদ। আর আত্মনেপদ কি হচ্ছে? এই রূপটি তখন ব্যবহৃত হতো যখন কোনো কাজের ফল সরাসরি কর্তার নিজের উপর বর্তায়। যেমন, তিনি নিজেকে রক্ষা করছেন, অর্থাৎ তার দ্বারা নিজেকে রক্ষা করা হচ্ছে, তার ফল কর্তা নিজে সরাসরি পাচ্ছে, তাই এটি আত্মনেপদ হচ্ছে। এই দুটি রূপের ব্যবহার সংস্কৃত ব্যাকরণকে বেশ জটিল করে তুলেছিল। একই ধাতুর অর্থাৎ ক্রিয়ামূলের দুটি ভিন্ন রূপ হতো, যা শিক্ষার্থী ও সাধারণ মানুষের জন্য যথেষ্ট কঠিন ছিল। এই পয়েন্টটি তাই ইঙ্গিত করছে। এখন মধ্য ভারতীয় আর্য ভাষায় ঘটনাটা কি ঘটছে না, প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে মধ্য ভারতীয় আর্য ভাষায় পরিবর্তনের সময় ভাষার একটি প্রধান প্রবণতা ছিল সরলীকরণ। মানুষ যখন কথা বলতো, তখন দুটি জটিল রূপের মধ্যে পার্থক্য করা কঠিন হয়ে উঠেছিল। সময়ের সঙ্গে সঙ্গে সহজ ও প্রচলিত রূপটিই টিকে থাকে। এই সরলীকরণের ফলস্বরূপ আত্মনেপদ অপ্রচলিত হয়ে যায় এবং পরমস্মৈপদ ব্যবহার সর্ব জায়গায় দেখতে পাওয়া যায়। যেমন উদাহরণ, সংস্কৃতে গম, এই গম শব্দের অর্থ হচ্ছে যাওয়া। গম, গম শব্দের অর্থ হচ্ছে যাওয়া। এর পরমস্মৈপদ রূপ হলো গচ্ছতি, গচ্ছতি। আর অন্যদিকে যদি ধরি লভ, মানে পাওয়া, এর আত্মনেপদ রূপ হচ্ছে লভ হতে, সে পাচ্ছে। গচ্ছতি শব্দের অর্থ হচ্ছে সে যাচ্ছে। গম মানে যাওয়া, গচ্ছতি মানে সে যাচ্ছে, লভ মানে পাওয়া, লভ হতে মানে সে পাচ্ছে। বোঝা গেল কি হচ্ছে? তাহলে সংস্কৃতে যেমন একটি শব্দ আছে বদ, মানে বলা, এর পরমস্মৈপদ হচ্ছে বদন্তি, তারা বলছে। আর বলার আত্মনেপদ রূপ হচ্ছে বদন্তে, তারা নিজেদের কথা বলছে। এর ব্যবহারটি বেশ বিরল। এরপর আছে ক্রি ধাতু, যেমন এর বাংলা মানে হচ্ছে করা। সংস্কৃতে পরমস্মৈপদ হচ্ছে করতি, সে করছে।
আত্মনেপদে হচ্ছে কুরুতে, সে নিজের জন্য করছে। আবার যেমন একটি সংস্কৃত শব্দ হচ্ছে যুদ্ধ, যুদ্ধ শব্দের অর্থ হচ্ছে যুদ্ধ করা। সংস্কৃতে হচ্ছে যোদ্ধি, সে যুদ্ধ করছে। এটি হচ্ছে পরমস্পৈদ পদ। আত্মনপদেতে হচ্ছে যুধ হাতে, সে নিজের জন্য যুদ্ধ করছে। তাই মধ্য ভারতীয় আর্য ভাষায় এই জটিলতা দূর হয়ে যায়। এই পরিবর্তনের ফলে ভাষার ব্যাকরণগত জটিলতা অনেকাংশে কমে যায় এবং ভাষা আরও সহজ এবং সরল হয়ে যায়। সহজভাবে বলতে গেলে ভাষার বিবর্তনের ধারার প্রয়োজনে অতিরিক্ত জটিলতা দূর হয়ে যায়। আত্মনেপদ রূপটি বিলুপ্ত হয়ে যায়, কারণ একটি দিয়েও সব রকম অর্থ প্রকাশ করা সম্ভব ছিল। এখন আমরা মধ্য ভারতীয় আর্য ভাষার চতুর্থ বৈশিষ্ট্যটি জানব, রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যর মধ্যে। যেটি কি ঘটছে, যে মধ্য ভারতীয় আর্য ভাষায় চতুর্থী বিভক্তির লোপ পাচ্ছে, শব্দ এবং ধাতুরূপের পরিবর্তন ঘটছে। মধ্য ভারতীয় আর্য ভাষায় প্রাচীন ভারতীয় আর্য ভাষার তুলনায় বেশ কিছু পরিবর্তন আসে। এই পরিবর্তনগুলির মূল কারণ ছিল ভাষার সরলীকরণ। মানুষ দৈনন্দিন জীবনে যে ভাষা ব্যবহার করত তা ব্যাকরণগতভাবে কম জটিল ছিল। এর ফলে ব্যাকরণের অনেক নিয়মই ধীরে ধীরে লুপ্ত হতে থাকে। যেমন কি ঘটেছিল, প্রাচীন ভারতীয় আর্য ভাষায় চতুর্থী বিভক্তি ছিল, কিন্তু মধ্য ভারতীয় আর্য ভাষায় তা বিলুপ্ত হয়ে যায়। এখন আমরা পড়ব বিভক্তি বিষয়টা। প্রথমেই আমরা পেলাম চতুর্থী বিভক্তি। এখন এই বিষয়টা নিয়ে যখন আমি আলোচনা করব, যদি আপনার মনে চতুর্থী বিভক্তি সম্বন্ধে ধারণাই না থাকে, তাহলে আপনি কিন্তু আমার কথা কোনো মতেই বুঝতে পারবেন না। তাই এখন অল্প মনে করে নিই যে বিভক্তি জিনিসটা কি। বিভক্তি হলো এক ধরনের শব্দাংশ যা কোনো শব্দের শেষে যুক্ত হয়ে সেই শব্দের সঙ্গে বাক্যের অন্যান্য শব্দের সম্পর্ককে স্থাপন করে। এটি নিজে কোনো স্বাধীন শব্দ নয়, তাই একা ব্যবহৃত হতে পারে না। ইংরেজিতে একে বলে কেস এন্ডিং। এর চতুর্থী বিভক্তি হচ্ছে, চতুর্থী বিভক্তিটা কি না, ইংরেজিতে এটিকে বলে দা ডেটিভ কেস, ডেটিভ কেস। আর চতুর্থী বিভক্তি, চতুর্থী বিভক্তি বলতে বোঝায় সম্প্রদান কারক, অর্থাৎ কোনো কিছু কাউকে দান করা বা উদ্দেশ্যে কিছু করা বোঝানো হয়, তখন শব্দের সঙ্গে এই বিভক্তি যুক্ত হয়। এর বাংলা প্রতিশব্দগুলো কে, জন্য এবং উদ্দেশ্যে, এগুলো হচ্ছে এর প্রতিশব্দ। এর বাংলা প্রতিশব্দগুলো হলো কে, জন্য এবং উদ্দেশ্য। এরপর আমরা আরেকটি জানব। তাহলে আমরা বুঝলাম যে বিভক্তি কি আর চতুর্থী বিভক্তি কি। এখন এর মূল আলোচনায় ফিরে আসি যে কি ঘটছে। প্রাচীন ভারতীয় আর্য ভাষায় অর্থাৎ সংস্কৃতে চতুর্থী বিভক্তি বা সম্প্রদান কারক বা জন্য অর্থে ব্যবহৃত হতো, কিন্তু মধ্য ভারতীয় আর্য ভাষায় এই বিভক্তিটি অপ্রচলিত হয়ে যায়। এর পরিবর্তে ষষ্ঠী বিভক্তি অর্থাৎ সম্বন্ধ পদ ব্যবহার করে কাজটি সম্পন্ন করা হতো। কি হতো, প্রাচীন ভারতীয় আর্য ভাষায় সম্প্রদান কারক বা জন্য অর্থে ব্যবহৃত হতো, কিন্তু মধ্য ভারতীয় আর্য ভাষা এই চতুর্থী বিভক্তি লোপ পেয়ে যায়, আর তার সাথে সাথে সম্প্রদান কারক বিলুপ্ত হয়ে যায়। বদলে কি আসে, চতুর্থী বিভক্তির জায়গায় ষষ্ঠী বিভক্তি আসে এবং সম্বন্ধ পদ ব্যবহার করে কাজটি সম্পন্ন করা হতে থাকে। যেমন সংস্কৃত ভাষায় বিপ্রায় ধেনু দেতি, ব্রাহ্মণের গরু দিচ্ছে, এখানে বিপ্রাস অর্থাৎ ব্রাহ্মণের হলো ষষ্ঠী বিভক্তি। কেন না, সম্বন্ধ বোঝাচ্ছে। বোঝা গেল? তাহলে ষষ্ঠী বিভক্তি কি আমরা পড়লাম আগে, ডেটিভ কেস। এখন আমরা জানবো দা জেনেটিভ কেস অর্থাৎ ষষ্ঠী বিভক্তি। যেটি ষষ্ঠী বিভক্তি সম্বন্ধ বা মালিকানা বোঝাতে ব্যবহৃত হয়। এটি কারক নয় এবং একটি অকারক পদ। এই বিভক্তি দুটি শব্দের মধ্যে সম্পর্ককে স্থাপন করে। এর বাংলা প্রতিশব্দ হলো এর বা জন্য। তাই আমরা বললাম আগের উদাহরণে কি না, বিপ্রাস ধেনুং দেতি, ব্রাহ্মণের গরু দিচ্ছে, এখানে বিপ্রাস হচ্ছে ব্রাহ্মণের, তাই এটি ষষ্ঠী বিভক্তি হচ্ছে।
তাহলে কি ঘটলো, যে চতুর্থী বিভক্তির লোপ পেল সংস্কৃতে, বদলে কি হচ্ছে, ষষ্ঠী বিভক্তি দ্বারা কাজটি সম্পন্ন হতে শুরু করে। এখন পরীক্ষার খাতায় কি লিখবেন, না পরীক্ষার খাতায় এই পয়েন্টটাকে এইভাবে লিখবেন, এই জায়গাটায়, যে চতুর্থী বিভক্তির লোপ পায় এবং চতুর্থী বিভক্তির পরিবর্তে ষষ্ঠী বিভক্তির দ্বারা কাজকে সম্পন্ন করা হতে থাকে। এরপর উদাহরণ দেবেন, যেমন আমি দিলাম। ঠিক আছে, তাহলে এই চতুর্থী বিভক্তির লোপ একটা বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করলাম। এরপর কি ঘটনা ঘটছে, শব্দরূপ ও ধাতুরূপের সাদৃশ্য নীতি, অর্থাৎ শব্দরূপ ও ধাতুরূপের মধ্যে কি সাদৃশ্য দেখা যায়। এরপর আমরা জানব আরেকটি বৈশিষ্ট্য এইখানে, যে শব্দরূপ ও ধাতুরূপের সাদৃশ্য নীতি। প্রাচীন ভারতীয় আর্য ভাষায় বিভিন্ন ধরনের শব্দ ও ধাতুরূপের জন্য ভিন্ন ভিন্ন নিয়ম ছিল, যা ব্যাকরণকে জটিল করে তুলেছিল। কিন্তু মধ্য ভারতীয় আর্য ভাষায় এই বৈচিত্র্য কমে আসে। এখন প্রশ্ন আসে যে শব্দরূপ কি বা ধাতুরূপ কি। শব্দরূপ হলো শব্দের বিভিন্ন রূপ, যা বাক্যে তার ভূমিকা অনুযায়ী পরিবর্তিত হয়। একটি শব্দ বাক্যে যখন কর্তা, কর্ম বা অন্য কোনো কারক হিসেবে ব্যবহৃত হয়, তখন তার শেষে কিছু প্রত্যয় যুক্ত হয়ে তার রূপের পরিবর্তন ঘটায়। এই পরিবর্তিত রূপকেই শব্দরূপ বলে। উদাহরণ, যেমন ছেলে শব্দটি প্রথমা বিভক্তিতে ছেলে হিসাবেই থাকে, কি থাকে, এর মধ্যে বিভক্তি শূন্য হয়, কিন্তু দ্বিতীয়ায় ছেলেকে ষষ্ঠীতে ছেলের হয়। এই ছেলে, ছেলেকে এবং ছেলের, এগুলো সবই হলো ছেলে শব্দের ভিন্ন ভিন্ন রূপ, তাই এটি হচ্ছে শব্দরূপ। সেই রকম ধাতুরূপ হলো ক্রিয়ামূল বা ধাতুর বিভিন্ন রূপ, যা কাল বা পুরুষ অনুযায়ী পরিবর্তিত হতে থাকে। একটি ক্রিয়াপদের মূল অংশকে ধাতু বলা হয়, যেমন করা, করে, করছি, এইসব ক্রিয়াপদের মূল ধাতু হলো কর। এই কর ধাতুটি বিভিন্ন কাল ও পুরুষে পরিবর্তিত হয়, তখন তাকে ধাতুরূপ বলে। যেমন কর ধাতুর রূপ কি, বর্তমান কালে করি, করিস, করে, ভবিষ্যৎকালে কি হচ্ছে, তা করব, করবি, করবে। এই করি, করবি, করবে, এগুলো সবই কর ধাতুর ভিন্ন ভিন্ন রূপ বা ধাতুরূপ। তাহলে আমরা জানলাম যে শব্দরূপ আর ধাতুরূপ কি। এখন এই আলোচনা প্রসঙ্গে আরো দুটি বিষয় এলো। একটি হচ্ছে কাল, যাকে ইংরেজিতে বলে টেন্স, আর আরেকটি আলোচনা প্রসঙ্গে এলো পুরুষ, যাকে ইংরেজিতে বলে পার্সন। কাল কি? এটি ক্রিয়ার সময়কে নির্দেশ করে। একটি কাজ কখন সম্পন্ন হয়েছে বা হচ্ছে তা বোঝাতে ক্রিয়াপদের যে পরিবর্তন হয়, সেটাই হচ্ছে কাল। প্রধানত কাল তিন প্রকার: বর্তমান কাল, যে কাজ এখন চলছে, যেমন আমি করছি; অতীতকাল, যে কাজ হয়ে গেছে, যেমন আমি করেছিলাম; ভবিষ্যৎকাল, যে কাজ ভবিষ্যতে হবে, যেমন আমি করব। এরপর আছে পুরুষ। এটি বাক্যের কর্তা বা বক্তাকে নির্দেশ করে, অর্থাৎ বাক্যটি কে বলছে বা কাকে নিয়ে বলছে তা বোঝাতে ক্রিয়ার যে পরিবর্তন হয়, সেটাই হচ্ছে পুরুষ। পুরুষ তিন রকমের: উত্তম পুরুষ, ফার্স্ট পারসন, যে কথা বলছে, আমি, আমরা, উদাহরণ, আমি যাই; মধ্যম পুরুষ, সেকেন্ড পারসন, যার সাথে কথা বলা হচ্ছে, তুমি, তোমরা, তুমি যাও; আরেকটি হচ্ছে নাম পুরুষ, থার্ড পারসন, যার সম্পর্কে কথা বলা হচ্ছে, সে বা তারা, সে, তারা নাম, উদাহরণ, সে যায়। সহজ কথায়, শব্দরূপ ও ধাতুরূপ ব্যাকরণের সেই অংশ, যা শব্দ ও ক্রিয়াপদের গঠনগত পরিবর্তনের নিয়ম শেখায়, আর কাল বা পুরুষ সেই পরিবর্তনের কারণগুলি চিহ্নিত করে। আশা করি বোঝা গেল। তাহলে মূল আলোচনা আবার ফিরে যাই। তাহলে কি শুরুটা করেছিলাম, যে প্রাচীন ভারতীয় আর্য ভাষায় বিভিন্ন ধরনের শব্দ ও ধাতুরূপের মধ্যে ভিন্ন ভিন্ন নিয়ম ছিল, যা ব্যাকরণকে জটিল করে তুলেছিল। কিন্তু মধ্য ভারতীয় আর্য ভাষায় এই বৈচিত্র্য কমে আসে। কি আসছে? শব্দরূপে কি দেখা যাচ্ছে? বিভিন্ন লিঙ্গ ও কারকের শব্দের রূপের মধ্যে সাদৃশ্য দেখা যায়। যেমন পুংলিঙ্গ, ক্লীবলিঙ্গ ও স্ত্রীলিঙ্গের বহুবচন রূপের মধ্যে মিল দেখা যায়। এর ফলে ব্যাকরণগত নিয়মগুলি শেখা ও প্রয়োগ করা সহজ হয়। ধাতুরূপে কি ঘটছে, না ধাতুরূপে বিভিন্ন কাল ও পুরুষ অনুযায়ী রূপের মধ্যে সাদৃশ্য বৃদ্ধি পায়। যেমন অতীতকালে ধাতুরূপের বিভিন্ন বিভক্তি প্রায় একই রকম হয়ে যায়। এই সাদৃশ্য নীতির প্রয়োগের ফলে ভাষার গঠন আরও সুশৃঙ্খল হয় এবং অনিয়মিত রূপের সংখ্যা কমে যায়। এইখানে আরেকটা পরিবর্তন ঘটে এই অংশে, যে শব্দরূপ ও ধাতুরূপের সরলতা আসে। কি ঘটে, না ভাষার বিবর্তনের প্রধান কারণ হলো তার ব্যবহারিক সরলতা।
মধ্য ভারতীয় আর্য ভাষায় এই সরলতা স্পষ্ট। শব্দরূপে কি হচ্ছে, শব্দের শেষে থাকা জটিল ব্যঞ্জনগুচ্ছ লোপ পায় এবং স্বরধ্বনির আগমন ঘটে। এর ফলে উচ্চারণ সহজ হয়। উদাহরণে যেমন সংস্কৃতে একটি উদাহরণ আছে কার্য, যা প্রকৃতে দাঁড়াচ্ছে কজ্জ। এখানে র লোপ পেয়ে বর্গজ্য বর্গজ্য হচ্ছে। ধাতুরূপে ক্রিয়াপদের বিভিন্ন রূপের মধ্যেকার জটিলতা কমে আসে। যেমন আত্মনেপদ লোপ পায় এবং শুধুমাত্র পরমস্পৈদ ব্যবহৃত হতে থাকে। এই সরলীকরণগুলি মধ্য ভারতীয় আর্য ভাষাকে সাধারণ মানুষের কাছে আরও সহজবোধ্য ও গ্রহণীয় করে তুলেছিল, যা পরবর্তীকালে আধুনিক ভারতীয় আর্য ভাষার যেমন বাংলা হিন্দির ভিত্তি স্থাপন করেছিল। আশা করি বোঝা গেছে। যদি বুঝতে অসুবিধা হয় কোনো অংশ, তাহলে কমেন্টে গিয়ে লিখতে পারেন, আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের আলোচনার শেষ বৈশিষ্ট্য এটি যে মধ্য ভারতীয় আর্য ভাষার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যের যে 5টি বৈশিষ্ট্য তুলে ধরব বলেছিলাম, সেই 5টি বৈশিষ্ট্যের মধ্যে এটি হচ্ছে সর্বশেষ বৈশিষ্ট্য। মধ্য ভারতীয় আর্য ভাষায় গণের বিলুপ্তি মানে কি? শ্রেণী। মধ্য ভারতীয় আর্য ভাষার শ্রেণীর একটা বিলুপ্তি ঘটছে। প্রাচীন ভারতীয় আর্য ভাষায় ক্রিয়াপদের ধাতুগুলিকে 10টি গণে ভাগ করা হতো। এই গণগুলো ধাতুরূপ গঠনের নিয়ম অনুসারে নির্ধারিত হতো। প্রতিটি গণের নিজস্ব নির্দিষ্ট নিয়ম ছিল, যা ধাতুর সঙ্গে প্রত্যয় যোগ করার সময় ব্যবহৃত হতো। এই জটিল ব্যবস্থা ধাতুরূপের বিভিন্নতা বৃদ্ধি করত। সংস্কৃতে 10টি রূপ কি মনে রাখবেন? ভ্রাদিগণ, আদাদিগণ, চুহত্তদিগণ, দ্বিভাদিগণ, সাদিগণ, উদাদিগণ, রুদাদিগণ, তনাদিগণ, ক্রাদিগণ ও চূড়াদিগণ। এই 10টি গণ সংস্কৃত ভাষায় থাকছে। মধ্য ভারতীয় আর্য ভাষার এর পরিবর্তন হচ্ছে। মধ্য ভারতীয় আর্য ভাষায় ভাষার মূল প্রবণতা ছিল সরলীকরণ। এই গণব্যবস্থা একটি জটিল ব্যাকরণিক প্রক্রিয়া ছিল, যা সাধারণ মানুষের মৌখিক ভাষায় অপ্রচলিত হয়ে পড়ে। ধীরে ধীরে এই 10টি গণের মধ্যেকার পার্থক্য লুপ্ত হয়ে যায় এবং ব্যাকরণবিদরা এই জটিলতাকে একটিমাত্র সরল গণ হিসেবে শ্রেণীবদ্ধ করেন, যার নাম হচ্ছে ভ্লাদিগণ। এখন ভ্লাদিগণের টিকে থাকার কারণ আমরা জানি। ভ্লাদিগণ ছিল সবচেয়ে সরল এবং এর নিয়মগুলো ছিল অন্যান্য গণের তুলনায় সাধারণ। এই গণের ক্রিয়াপদগুলো দৈনন্দিন জীবনে সর্বাধিক ব্যবহৃত হতো। এই গণের প্রধান বৈশিষ্ট্য হল ক্রিয়ামূলের পরে অপ্রত্যয় যোগ হয়ে অন্যান্য গণের জটিল নিয়মগুলো যেমন দ্বিত্ব ন আগমন তুলনায় সহজ করে দেয়। সংস্কৃত হু, হু মানে হওয়া, এটি ভ্লাদিগণের ধাতু। ঠিক এর রূপ হচ্ছে ভবতী। এখানে ভুয়ের পরে অপ্রত্যয় যোগ হয়েছে। এরপর হচ্ছে দ্বীপ। দ্বীপ শব্দের অর্থ হচ্ছে খেলা। এটি দ্বিভাদিগণের ধাতু। এর রূপ হলো দিব্যতী, খেলছে। এখানে জ প্রত্যয়টি যোগ হচ্ছে। দ্বিভাদিগণ এটি যথেষ্ট জটিল হচ্ছে। তেমনি ভূ হলো ভ্লাদিগণের ধাতু। এই রূপটি সহজ বলে এটিই টিকে থাকলো। দিব্যতী এই রূপটি জটিল হওয়ায় মধ্য ভারতীয় আর্য ভাষার সরলীকরণের ফলে এটিও ভ্লাদিগণের নিয়মে চলে এলো। তাহলে কি বুঝলাম এখান থেকে? না, মধ্য ভারতীয় আর্য ভাষার সরলীকরণের কারণে 10টি গণের জটিলতা বিলুপ্ত হয়ে যায় এবং শুধুমাত্র ভ্লাদিগণের সহজ নিয়মটিই টিকে থাকে। এটি ভাষার বিবর্তনের একটি প্রমাণ যে মানুষের ব্যবহারের সুবিধার জন্য জটিল নিয়মগুলো ধীরে ধীরে সহজ নিয়মের দ্বারা প্রতিস্থাপিত হয়। যদি কারো বুঝতে অসুবিধা থাকে তাহলে নির্দ্বিধায় কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা আলোচনার সব শেষে চলে এলাম। আমরা দেখলাম মধ্য ভারতীয় আর্য ভাষায় কিভাবে দ্বিবচন লোপ পেল, লিঙ্গ বিধি সরল হলো, আত্মনেপদ রূপ হারিয়ে গেল,
শব্দরূপ ও ধাতুরূপ সহজ ও সাদৃশ্যপূর্ণ হয়ে উঠল এবং শেষ পর্যন্ত 10টি গণের ভেতরে শুধু ভ্লাদিগণেই টিকে থাকল। এগুলোই আধুনিক ভারতীয় আর্য ভাষার গঠনে গভীর প্রভাব ফেলেছে। আজ আমরা রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যের মধ্যে প্রথম 5টি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলাম। আগামী পর্বে থাকছে বাকি 5টি বৈশিষ্ট্য, যেখানে আরও কিছু গুরুত্বপূর্ণ ব্যাকরণগত পরিবর্তন আমরা খুঁটিয়ে দেখব। আশা করি এই আলোচনা আপনাদের WBCS এবং UPSC বেঙ্গলি অপশনাল প্রস্তুতিতে সহায়ক হবে। ধন্যবাদ। পরের ভিডিওতে আবার দেখা হবে।